প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বিজ্ঞান ক্লাস নেব। আশা করি ম্যাথের যতগুলো ক্লাস ছিল তোমাদের সমস্যা হয়নি। আর নতুন কিছু যদি তোমাদের কাছে কোনো সমস্যা মনে হয় সেটা আমাকে পরে জানাবে। সিলেবাস অনুযায়ী তোমাদের বইয়ে নতুন কিছু অধ্যায় অ্যাড হয়েছে, যেগুলো হয়তো তোমাদের বুঝতে অনেক সমস্যা হবে। যেগুলো তোমাদের বুঝতে সমস্যা হবে আমি সেই অধ্যায়গুলো নিয়ে তোমাদের সাথে বিজ্ঞান ক্লাসে আলোচনা করব। আমি 4টা অধ্যায়ের উপর তোমাদের ক্লাস নেব। একটা হচ্ছে 8ম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, তারপর হচ্ছে 9ম অধ্যায় বর্তনী ও জলবিদ্যুৎ, 10ম অধ্যায় অম্ল, ক্ষারক ও লবণ এবং 11শ অধ্যায় হচ্ছে আলো। এই 4টি অধ্যায় নিয়ে আমি তোমাদের বিজ্ঞানের সাবজেক্টে আলোচনা করব। আর বাকি যে অধ্যায়গুলো আছে 12, 13 এবং 14, এই 3টি অধ্যায় তোমরা বাসায় পড়ে বুঝতে পারবে। তো আজকে আমরা শুরু করব অধ্যায় 8 রাসায়নিক বিক্রিয়া। অধ্যায় 8 এ আছে রাসায়নিক বিক্রিয়া। শুরুতেই দেখো 76 পৃষ্ঠায়, তোমাদের বইয়ের 76 পৃষ্ঠায় ফার্স্টে আছে পাঠ 1 ও 2। পাঠ 1 ও 2 আছে প্রতীক, সংকেত ও যোজনী। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পাঠ 1 ও 2 প্রতীক, সংকেত ও যোজনী। পাঠ 3 ও 4 রাসায়নিক বিক্রিয়া এবং তার ভিতরে আছে সমতাকরণ। পাঠ 5 এ আছে রাসায়নিক বিক্রিয়ার সংযোজন। 6, 7 এ আছে দহন বিক্রিয়া, এটা তোমাদের এতটা ইম্পর্টেন্ট না। প্রতিস্থাপন বিক্রিয়াটা একটু ইম্পর্টেন্ট আছে। এইগুলাই মোটামুটি তোমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ। আর একটা আছে শুষ্ক কোষ বা ড্রাই সেল। তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি পাঠ 1 থেকে 4 পর্যন্ত যতগুলো আছে এগুলা। পাঠ 1 ও 2 প্রতীক, সংকেত ও যোজনী। ফার্স্টে এই চ্যাপ্টারটা শুরুর আগে আমরা প্রতীক, সংকেত, যোজনী নিয়ে আলোচনা করব যে প্রতীকটা কি, সংকেতটা কি এবং যোজনীটা কি। প্রতীকটা কি দেখো, একটি মৌলের পুরো নাম না লিখে যদি সংক্ষেপে লেখা হয় তাহলে সেটাকে বলা হয় প্রতীক। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে এইভাবে। তাহলে এই হাইড্রোজেনটা লিখতে গেলে আমাদের কত বড় করে লিখতে হচ্ছে, তাই না? HYDROZEN হাইড্রোজেন। কিন্তু এত বড় করে কি লেখা সম্ভব? সম্ভব না। তাই এই হাইড্রোজেনটাকে সংক্ষেপে লেখার জন্য কি লেখা হয়? H। তাহলে একটি মৌলের পুরো নাম না লিখে যদি সিম্পল একটা সংকেত বা ইংলিশ লেটারের ফার্স্ট একটা অক্ষর লেখা হয় তাহলে সেটা হচ্ছে প্রতীক। তাহলে দেখো তোমাদের বইয়ে আছে, বইয়ের প্রথম যে প্যারাটা, এই প্যারাটার নিচের 3 লাইন উল্লেখ করা আছে সাধারণত মৌলের পুরো নাম না লিখে ইংরেজি বা ল্যাটিন নামের একটি বা 2টি অক্ষর নিয়ে সংক্ষেপে মৌলটিকে প্রকাশ করা হয়। মৌলের পুরো নামের এই সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। তাহলে আশা করি প্রতীক সম্পর্কে বুঝতে পেরেছো। তাহলে হাইড্রোজেন হচ্ছে H, তেমনি কার্বন হচ্ছে C এবং অক্সিজেন হচ্ছে O। এমনই আরো অনেক মৌল আছে। তাহলে প্রতীক গেল। এবার আসি আমরা সংকেতে। সংকেতটা কি দেখো, তার পরবর্তীতে আছে সংকেত। তোমরা পড়ার সময়, আমি এই চ্যাপ্টারটা করানোর সময় অবশ্যই তোমরা বইটা হাতে নেবে এবং আমি যেই চ্যাপ্টার যে লাইনগুলো পড়বো এগুলো তোমরা অবশ্যই নোট করবে, না হলে কিন্তু তোমরা এই ক্লাসটা বুঝতে পারবে না, কারণ এই রাসায়নিক বিক্রিয়াটা একটু কঠিন আছে। তারপরে দেখো, কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? সংকেত বলা হয়। কোন যৌগ বা যৌগের অণুর, যেমন এইটা হচ্ছে একটা অণু, হাইড্রোজেন একটা অণু, হাইড্রোজেন হচ্ছে একটা মৌল, এই মৌলের সাথে যদি আরেকটা হাইড্রোজেন যুক্ত করা হয় তাহলে সেটা হবে অণু বা একটা যৌগ। আবার যদি অক্সিজেনের সাথে আরেকটা অক্সিজেন যুক্ত করা হয় তাহলে সেটা হবে যৌগ বা অণু। তাহলে হাইড্রোজেন অণুর সংকেত কি? হাইড্রোজেন অণুর সংকেত হচ্ছে H2। হাইড্রোজেন অণুর সংকেত হচ্ছে H2। H2 কেন? এখানে হাইড্রোজেন 2টা আছে। আবার অক্সিজেন
সংকেত হচ্ছে O2। এখানেও অক্সিজেন আছে দুইটা। তাহলে মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? সংকেত বলা হয়। তারপরে দেখো, এবার যৌগের সংকেত লেখার সময় আমাদেরকে মৌলের যোজনীর সংখ্যা সম্পর্কে ভাবতে হবে। এবার আমরা কিসে যাব? যোজনীতে। তাহলে প্রতিকার সংকেতটা আমরা বুঝতে পারলাম। যোজনী জিনিসটা কি দেখো, মৌলের যোজনীর সংখ্যা অনুযায়ী মৌলগুলো একে অন্যের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে। মৌলের যোজনীর সংখ্যা অনুযায়ী মৌলগুলো একে অন্যের সাথে পরস্পর সংযুক্ত হয়। যেমন হাইড্রোজেনের সাথে ক্লোরিন, হাইড্রোজেনের সাথে ক্লোরিন, তারপরে হাইড্রোজেনের সাথে আবার অক্সিজেন। এইভাবে একাধিক একটার সাথে অন্য আরেকটা মৌল যুক্ত হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। এটা অবশ্যই যোজনী দ্বারা নির্ধারণ করা হয়। যদি যোজনী মিল না থাকে বা একটার থেকে আরেকটা অধিক পরিমাণ হয়, তখন কিন্তু সেটা তার সাথে বিক্রিয়া করতে পারে না। আমি আরেকটু পড়ি, দেখো, পড়ার পরে তোমরা বুঝতে পারবে। মৌলিক পদার্থের যোজনীকে আমরা এক একটি হাতের সাথে তুলনা করতে পারি। মৌলিক পদার্থের যোজনীকে আমরা এক একটি হাতের সাথে, আমরা একটা হাতও বলতে পারি। যেমন দেখো HCl, এইভাবে আমরা লিখি HCl। এখন এই HCl এর ভেতরে যদি একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে ক্লোরিন, এই যে মাঝখানে যে দাগটা দেওয়া হলো এটাকে বলা হয় বন্ড। ইংলিশে বলা হয় বন্ড এবং বাংলায় বলা হয় বন্ধন বা হাত। তাহলে এই হাইড্রোজেনের একটি হাত দিয়ে সে ক্লোরিনকে ধরে। এই লাইনটার মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে যে মৌলের একটি হাত তার যোজনী হবে হাইড্রোজেন এবং ক্লোরিনের উভয়ই এক হাত বিশিষ্ট মৌল। হাইড্রোজেন এবং ক্লোরিনের কি একটা হাত, তার মানে হাইড্রোজেন এবং ক্লোরিনের যোজনী এক, অর্থাৎ উভয়ের যোজনী এক। তাই হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত হবে HCl। অক্সিজেনের যোজনী 2, অর্থাৎ অক্সিজেনের একটি পরমাণুর দুইটি হাত আছে। অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে অক্সিজেনের হাত আছে কয়টি? দুইটি। এই দুইটি হাত দিয়ে অক্সিজেন একযোজী বা এক হাত বিশিষ্ট দুইটি হাইড্রোজেনের পরমাণুকে ধরতে পারে। এই কারণে পানির সংকেত হলো H2O। তাহলে আমরা পানির সংকেত কি জানি? আমরা জানি পানির সংকেত H2O। এটা আমরা সবাই জানি যে পানির সংকেত H2O। কিন্তু H2 হওয়ার কারণ কি? এখানে তো O2, তাহলে H এর এখানে 2 কেন? কারণ অক্সিজেনের দুইটি অণু আছে। এই দুই অণু বিশিষ্ট অক্সিজেন এক হাত বিশিষ্ট হাইড্রোজেনকে আকর্ষণ করে বা ধরে, যার কারণে পানির অণুর সংকেত হচ্ছে H2O। যেহেতু হাইড্রোজেনের এখানে 2 আছে, তাই আমরা সহজেই বুঝতে পারি যে অক্সিজেনের এখানে যোজনী হবে 2। আমরা কিন্তু এটা লিখি না। দেখো, এই সম্পর্কে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করা আছে যে এখানে অক্সিজেনের ওইখানে 2 না হয়ে হাইড্রোজেনের 2 হয়েছে কেন। আমরা শুধু এটুকু জানি যে পানির সংকেত H2O। তারপরে দেখো, এই যে 77 পৃষ্ঠায়, তোমাদের বইতে 77 পৃষ্ঠায় কিন্তু একটা ছক আছে। এই ছকটা তোমরা কিভাবে পড়বে এবং এই ছকের বিষয়ে কি কি আলোচনা করতে হবে, কিভাবে পড়তে হবে, এটা আমি বলে দেব তোমাদের। ফার্স্টে ছকে আছে দেখো অধাতু, ধাতু এবং যৌগমূলক। অধাতু, ধাতু আর যৌগমূলক। তারপরে আছে দেখো যোজনী 1, যোজনী 2, যোজনী 3 এবং যোজনী 4। এখন এই যোজনী 1, 2, 3, 4 মানে কি? প্রথম ছকে আছে অধাতু। এখানে বক্সে অধাতুর ভিতরে আছে হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এই যে এই ছকটা কিন্তু শুধু ক্লাস 8 এর জন্য না। তোমরা যতই উপরের ক্লাসে উঠবে তত এই সম্পর্কে আরো বিশদভাবে আলোচনা করা আছে। তাই এটা যদি তোমরা এখন একটু ভালোভাবে বুঝতে পারো বা বোঝার চেষ্টা করো, আশা করি পরবর্তীতে তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ছক। তাহলে অধাতুর ভিতরে যদি হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন থাকে, যে পাশে সংকেতগুলো দেওয়া আছে যে হাইড্রোজেনের সংকেত H, ফ্লোরিনের সংকেত F, ক্লোরিনের সংকেত Cl, ব্রোমিনের সংকেত Br, আয়োডিনের সংকেত হচ্ছে I। এই সংকেতগুলো কিন্তু অবশ্যই তোমাদের এই প্রতীক, এটা হচ্ছে প্রতীক আর কি। এই প্রতীকগুলো অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে যে
ব্রোমিনের সংকেত কোনটি বা ব্রোমিনের প্রতীক কোনটি, ক্লোরিনের প্রতীক কোনটি, আয়োডিনের প্রতীক কোনটি। তাহলে আমরা এবার পরে দেখো আসি। তাহলে এই যে অধাতুর বক্সে যোজনী 1 এর ভিতরে যেগুলো আছে, এই যে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোর যোজনী হচ্ছে 1। এগুলোর যোজনী কত? 1। তাহলে আমরা এভাবে পড়ব যে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অধাতুগুলোর যোজনী 1। আবার দেখো অধাতুর ভিতরে যোজনী 2 এর বক্সে আছে অক্সিজেন, সালফার, কার্বন, এগুলো অধাতু, এগুলোর যোজনী কত? 2। আবার দেখো নাইট্রোজেন, ফসফরাস যোজনী 3, এদের যোজনী কত? 3। আবার যোজনী 4 এ আছে কার্বন, সালফার, এগুলোর যোজনী কত? 4। তাহলে ছকটা আমরা কিভাবে পড়ব? ফার্স্টে যোজনী 1 2 3 4 যোজনী যেগুলো আছে, যে হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিনের যোজনী 1। আবার ধাতুতে আছে সোডিয়াম, পটাশিয়াম, কপার, সিলভার, গোল্ড। যৌগমূলকে আছে অ্যামোনিয়াম, হাইড্রোক্সিল, নাইট্রাইট, নাইট্রেট, হাইড্রোজেন কার্বনেট, এগুলোর যোজনী 1। আর যোজনী 2 এ দেখো এই যে এইভাবে যোজনী 2 এর, যোজনী 3, যোজনী 4, এগুলোর সবগুলোর যোজনী কিন্তু মুখস্থ করা লাগে, করতে হবে, কারণ এগুলো কুইজে আসে। কুইজে এইভাবে দিয়ে দিল যে সোডিয়াম মৌলটির যোজনী কত, সোডিয়াম মৌলটির যোজনী কত। তাহলে আমরা যদি এই ছকটা না করি যে সোডিয়ামের যোজনী কত, এখানে দেখো সোডিয়ামের যোজনী কি 1 এর ঘরে আছে, তাহলে সোডিয়ামটা কি হবে? যোজনী 1 হবে। তাহলে আমরা এই যোজনীর বক্সটা বা এই ছকটা যদি আমরা না করি, তাহলে আমরা এই কোশ্চেনটার অ্যানসার কিন্তু দিতে পারবো না যে সোডিয়াম মৌলটির যোজনী কত। তাহলে এই ছকটা তোমরা সবাই মুখস্থ করবে বাসায়। মুখস্থ না করলে কিন্তু পরবর্তীতে তোমরা বুঝতে পারবে না যে কোনটা কি হবে। তারপরে দেখো নিচে ছকের নিচে আছে, ছকে উল্লেখিত SO4 2-, SO4 2-, এটা কি? দেখো SO24- কোথায় আছে? যোজনী 2 যৌগমূলকের একদম লাস্টে আছে সালফেট SO4। এখানে 2- কেন হয়েছে দেখো, আমরা জানি যে যদি কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে সেটা কি হয়? ধনাত্মক চার্জে চার্জিত হয়। তাহলে সে কি হয়? ধনাত্মক চার্জযুক্ত আয়নকে কি বলা হয়? ক্যাটায়ন বলা হয়। ধনাত্মক চার্জযুক্ত আয়নকে কি বলা হয়? ক্যাটায়ন। আর ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে কি বলা হয়? অ্যানায়ন। তাহলে ক্যাটায়নটা কি? ইলেকট্রন ছেড়ে দেয়। ক্যাটায়নটা ইলেকট্রন ছেড়ে দেয়, তার মানে যদি তার ইলেকট্রন বেশি হয়ে যায় তখন সে ইলেকট্রনটা ত্যাগ করে দিবে। আর ঋণাত্মক মানে কি? যে ইলেকট্রন গ্রহণ করে, মানে আমি যদি কারো কাছ থেকে কিছু নিই তাহলে আমি তার কাছে কি ঋণী হয়ে যাব, সেটা আমাকে পরে পরিশোধ করতে হবে। তাহলে যদি আমি কারো কাছ থেকে কিছু নিই আমি অবশ্যই ঋণ, তাহলে কি মাইনাস, ঋণাত্মক মানেই মাইনাস। তাহলে ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে বলা হয় অ্যানায়ন। তাহলে SO4 2- মানে হচ্ছে এ দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি ঋণাত্মক আয়নে আয়নিত হয়েছে। তাহলে দেখো আরেকটা বিষয়, এই যে যোজনের ভিতরে যে প্রতীকগুলো আছে ব্রোমিন, আয়োডিন, সোডিয়াম, পটাশিয়াম, কপার, এই যে সোডিয়ামের সংকেত এখানে আছে Na। সোডিয়াম, সোডিয়ামটা মানে কি আমরা বুঝতে পারছি যে এটা S, তাই না? S হওয়ার কথা ছিল, কিন্তু এটা S হলো না। কারণ কি? দেখো সোডিয়ামে যদি S দিয়ে করা হয় তাহলে এখানে দেখো S তে আরেকটাও আছে, S তে হলো সালফার। S তে কি? সালফার। এখন যদি সোডিয়ামেও S দেওয়া হয়, সোডিয়ামেও যদি S দেওয়া হয়, সালফারেও যদি S দেওয়া হয়, তাহলে দুইটার প্রতীকই এক হয়ে যায়। যার কারণে কিছু কিছু প্রতীক ল্যাটিন নাম অনুযায়ী দেওয়া হয়েছে, যেমন সোডিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। এই ন্যাট্রিয়ামের ফার্স্টের 2 অক্ষর হচ্ছে Na, এটা হচ্ছে ন্যাট্রিয়াম, এটা হচ্ছে ন্যাট্রিয়াম। এই ফার্স্টের 2 অক্ষর নিয়ে সোডিয়ামের
প্রতীকটা করা হয়েছে, আর এসতে হলো সালফার। তাহলে আমরা বুঝতে পারছি যে নামের এই যে প্রতীকগুলো পরিবর্তিত হওয়ার কারণ যে যাতে একই প্রতীক যাতে কোনো মৌলের একই না হয়, তাই কিছু কিছু ল্যাটিন নাম কিছু কিছু ইংলিশ নাম নিয়ে প্রতীকগুলো করা হয়েছে। দেখো তাহলে আমরা যেখানে ছিলাম যে সালফেট আর CO3 2- হচ্ছে কার্বনেট, NO3- হচ্ছে নাইট্রেট, NH4+ হচ্ছে অ্যামোনিয়াম ইত্যাদি পরমাণুগুচ্ছ স্বাধীনভাবে থাকে না, স্বাধীনভাবে থাকবে না, কারণ কি এদের মাইনাস আছে, এরা সবাই ঋণগ্রস্ত, এরা সবাই কি ঋণগ্রস্ত, যে SO4 2-, CO3 2-, NO3-, NH4+, এইটার ক্ষেত্রে হয়তো একটু আলাদা, পরমাণুগুচ্ছ স্বাধীনভাবে থাকে না। মৌলিক পদার্থের পরমাণুর মতো যৌগ গঠনে অংশ নেয় এই জাতীয় পরমাণুগুচ্ছকে যৌগমূলক বা র্যাডিক্যাল বলে। তাহলে এখানে একটা আছে যে র্যাডিক্যাল কাকে বলে, র্যাডিক্যাল কাকে বলে, তাহলে আমরা র্যাডিক্যালের সংখ্যাটি পেয়ে যাব যে র্যাডিক্যাল কাকে বলে, মৌলিক পদার্থের পরমাণুর মতো যৌগ গঠনে অংশ নেয় কোন মৌলগুলো, এই যে এই মৌলগুলো। তাই এই জাতীয় পরমাণুগুচ্ছকে যৌগমূলক বা র্যাডিক্যাল বলা হয়। যৌগের আণবিক সংকেত লেখার ক্ষেত্রে যে সকল নিয়ম অনুসরণ করা হয় তা নিম্নরূপ। দেখো 77 পৃষ্ঠাতে নিচে আছে 1 2 3 দিয়ে 3টা পয়েন্টে কিছু ব্যাখ্যা দেওয়া আছে, আমি তোমাদের এগুলো করে বুঝিয়ে দিচ্ছি। আর মাঝখানে যে পড়াগুলো আমি মাঝে মাঝে মিস্টেক করেছি তোমরা একদম ফার্স্টের থেকে পড়বে এবং বইয়ের ভিতর থেকে নিজেরাই কুইজ বানানোর চেষ্টা করবে। দেখো 1, যোগে উভয় মৌল বা যৌগমূলকের যোজনী একই হলে এক্ষেত্রে সংকেতে যোজনী লেখার প্রয়োজন হয় না। তাহলে যোজনী যদি একই হয় তাহলে সংকেতে যোজনী লেখার প্রয়োজন হয় না। যেমন এখানে দেওয়া আছে যে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামেরও যোজনী 1, অক্সিজেনেরও যোজনী 1। আমরা এই যোজনীর ঘরে গেলে দেখতে পাবো যে ক্যালসিয়াম কোথায় আছে, দেখো এখানে ক্যালসিয়ামটা দেওয়া নাই হয়তোবা, দেখো ক্যালসিয়াম কোথায় আছে যোজনী 1 এর ঘরে, ও সরি ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, এখানে ক্যালসিয়ামের যোজনী 2 এর ঘরে আছে, যে ক্যালসিয়ামের যোজনী 2 আর অক্সিজেনেরও যোজনী 2, দুইটাই যোজনী 2 এর ঘরে আছে, অক্সিজেনটা অধাতু এবং ক্যালসিয়ামটা হচ্ছে ধাতু। তাহলে দুইটারই যোজনী 2, যার কারণে যোজনী লেখার প্রয়োজন হয় না। তাহলে CaO দুইটারই যেহেতু যোজনী 2 তাই এভাবে যোজনী আমরা 2 না লিখে শুধু CO লিখব। তাহলে আমরা এটা CO লিখতে পারি। তারপরে দেখো শুধু মৌল কিংবা মূলকসমূহ পাশাপাশি লিখলেই চলে, যেমন ক্যালসিয়াম অক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, এগুলো সবগুলোরই যোজনী সেম, যার কারণে পাশাপাশি লিখলেই চলে। 2 নম্বর পয়েন্ট দেখো, উভয় মৌলের কিংবা উভয় মূলকের যোজনী কোনো নির্দিষ্ট সংখ্যার গুণিতক হলে ওই সংখ্যা দিয়ে যোজনীকে ভাগ করে বিনিময় করে লিখতে হয়, ওই সংখ্যা দিয়ে যোজনী ভাগ করতে হয়। যেমন দেখো আমি ফার্স্টে যে H2O-টা লিখলাম, এখন আমরা জানি হাইড্রোজেনের যোজনী 1, কিন্তু হাইড্রোজেনের এখানে 2 লেখা আছে, তার মানে এটা অক্সিজেনের যোজনী, তাহলে অক্সিজেনের যোজনী হবে 2। তাহলে ফার্স্টে লাইনটা বলা হয়েছে যে উভয় মৌলের কিংবা উভয় মূলকের যোজনী কোনো নির্দিষ্ট সংখ্যার গুণিতক হলে ওই সংখ্যা দিয়ে যোজনীকে ভাগ করে বিনিময় করে লিখতে হয়। তাহলে এখানে দেওয়া আছে দেখো C2O4, তাহলে আমরা জানি যে অক্সিজেনের যোজনী 2, এটা কিন্তু আমরা যোজনীর ছক থেকে পড়ে এসেছি যে অক্সিজেনের যোজনী 2, তাহলে অক্সিজেনের এখানে নিশ্চয়ই 4 হবে না, 4টা অক্সিজেনের যোজনী হবে না। এরকম C2O2 দিয়ে বললো যে এখানে অক্সিজেন অথবা কার্বনের যোজনী কত, সেই ক্ষেত্রে আমরা বলবো যে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা মুখস্থ করেছি বা আমরা জানি যে অক্সিজেনের 2। 2 নাম্বার হচ্ছে এখানে আছে হলো 4, এখানে আছে 4, এখানে 2,
তাহলে কি করতে হবে, বিনিময় করতে হবে, যেহেতু গুণিতক তাই ভাগ করলেই বের হয়ে যাবে। তাহলে 2 কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে হয় কত, 2। তাহলে অক্সিজেনের যোজনী কত হবে, 2 হবে। তাহলে C2O4 এখানে অক্সিজেনের যোজনী হবে 2, বিনিময় করে এইটা হবে 2, আর এখানে কার্বনের যোজনী হবে 4। তাহলে 2 নাম্বার পয়েন্টটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে 2 নাম্বার পয়েন্টটা বলা হয়েছে যোজনীকে ভাগ করে কি বিনিময় করে লিখতে হয়। তাহলে আমি আরেকটা বুঝিয়ে দিই, দেখো NH4, আচ্ছা এটা না বুঝিয়ে আমি তোমাদের আরেকটা বোঝাই, দেখো Al2O3 হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে যদি বিনিময় করা হয়, বিনিময় করলে আমরা অক্সিজেনের যোজনী 2 তো জানি যে অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তাহলে এখানে অক্সিজেনের 3 আছে, এই 3টা হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজনী আর এই 2টা হচ্ছে অক্সিজেনের যোজনী। তাহলে অক্সিজেনের যোজনী হচ্ছে 2 আর অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। এটা কিসের মাধ্যমে, বিনিময়ের মাধ্যমে। তারপর দেখো 3 নাম্বার পয়েন্টটা বলা হয়েছে যে উভয় মৌলের কিংবা উভয় মূলকের যোজনী ভিন্ন এবং গুণিতক না হলে, অর্থাৎ A মৌলের যোজনী X এবং B মৌলের যোজনী Y হলে A ও B মৌল দ্বারা গঠিত যৌগের সংকেতটি হবে AYBX। কি হবে, AY আর BX। A মৌলের যোজনী সংখ্যা B মৌলের ডান পাশে সামান্য নিচে ছোট করে এবং B মৌলের যোজনী সংখ্যা A মৌলের ডান পাশে ছোট করে লিখতে হবে, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে এটা হচ্ছে বিনিময়। তারপরে দেখো পার্ট 1 ও 2 বিষয়ে আমাদের আলোচনা করা হয়ে গেছে। এখন আমরা পার্ট 3 ও 4 এ যাব, রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ মানে কি, দুইটা মৌলের একসাথে বিক্রিয়ার মাধ্যমে যে সংখ্যাটা বা যে যৌগটা হবে সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। যেমন সালফারের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি হয়, সালফার ডাই অক্সাইড। এগুলা তোমরা একটু পড়ে নিবে। তারপরে দেখো এই যে একটা বইতে বিক্রিয়া, দ্বিতীয় যে বিক্রিয়া, এই বিক্রিয়ার উপর থেকে আমি পড়ছি। উপরযুক্ত আলোচনা থেকে বলা যায় যে কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক দ্রব্য এবং উৎপন্ন দ্রব্যকে প্রতীক সংকেত কতগুলো চিহ্নের মাধ্যমে, যেমন এই যে প্লাস, একটা হচ্ছে প্লাস চিহ্ন, একটা হচ্ছে অ্যারো চিহ্ন, আর একটা আছে সমান চিহ্ন। এই 3টা চিহ্ন দ্বারা বিক্রিয়ায় সংযুক্ত করা হয়। রাসায়নিক সমীকরণ লেখার নিয়মগুলো নিম্নরূপ। এই যে এখানে রাসায়নিক সমীকরণ লেখার কিছু নিয়ম আছে, যে পয়েন্ট আকারে 1 থেকে 5 পর্যন্ত পয়েন্ট আছে। এই নিয়মগুলো তোমরা মুখস্থ করবে, যেটা কোন নিয়মে লেখা হয় এটা তোমরা পড়বে, পড়লে অবশ্যই বুঝতে পারবে। তারপরে দেখো রাসায়নিক সমীকরণের সমতাকরণ। সমতাকরণ বিষয়টা কি, দেখো সমতাকরণ মানে হচ্ছে একটি মৌলের বিক্রিয়ার পূর্বে যে মৌলটা যে সংখ্যাটা থাকে, বিক্রিয়ার পরেও সেটা থাকার কথা কিন্তু অনেক সময় থাকে না। যেমন হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি হয়, H2O হয়। হাইড্রোজেন অণু এবং হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু বিক্রিয়ার ফলে কি হয়, H2O হয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে এইখানে হাইড্রোজেন 2টা, বিক্রিয়ার পরেও হাইড্রোজেন 2টা ঠিক আছে, কিন্তু অক্সিজেন এখানে 2টা, অক্সিজেন কি এখানে 2টা আছে, এখানে 2টা নাই। দেখো 79 পৃষ্ঠায় প্রথমেই বলা আছে যে কিন্তু বিক্রিয়ার আগে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু থাকে, বিক্রিয়ার পরেও বিক্রিয়াজাত পদার্থে তত সংখ্যক হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু থাকা উচিত। তাই বিক্রিয়ার সমতা স্থাপনের জন্য হাইড্রোজেন, অক্সিজেন এবং H2O অণুর সংখ্যা সমীকরণ হবে নিম্নরূপ। তাহলে এখানে সমতা করার জন্য কি করতে হবে, যেহেতু বিক্রিয়ার পর অক্সিজেন 2টা নাই, তাই আমরা হাইড্রোজেনের সাথে 2টা গুণ করব। গুণ করার ফলে দেখো হাইড্রোজেন 2টা, এখানে 2 যে গুণ করলাম, আর হাইড্রোজেন 2টা প্লাস এখানে বিক্রিয়ার পরে এখানে হাইড্রোজেন কত হবে, 2 হয়ে যাবে। এখানে হাইড্রোজেন হবে 2টা, 1 দিলাম কারণ এখানে একটা আছে। তারপরে দেখো এখানে 2 গুণ
এখানে হাইড্রোজেন আছে 2টা প্লাস একটা অক্সিজেন, তাহলে এখানে 4 প্লাস 2, এখানে হচ্ছে 2 ইনটু 3, তাহলে এটা 4 আর 2 যোগ করলে হয় 6, আর এটা 3 আর 2 যোগ করলে হয়, গুণ করলে হয় 6। তাহলে এই সমতাকরণের মাধ্যমে আমরা দেখতে পারলাম যে লেফট সাইড আর রাইট সাইড কি সমান। এটা হচ্ছে অঙ্কের মতো। অঙ্কে আমরা 6 দিয়ে কিন্তু সমীকরণের অঙ্ক করেছি না, যে প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতিতে x y এর মান নির্ণয়, যে একই বিষয় না হলে কি আমরা কাটাকাটি করতে পারি না, তাই না? যে x আর x যদি প্লাস মাইনাস না হয় আমরা কাটাকাটি করতে পারি না। আবার 2x আর x যদি থাকে তাহলে কি ওই x এর সাথে আবার কি করে আমরা 2 গুণ করে সমতা করে নিই। প্রথমে 2x থাকলে পরে যদি x থাকে তাহলে কি এটা কাটাকাটি যায়? যায় না। তাহলে এটা শুধু আমরা 2 গুণ করে নিই। এই বিক্রিয়াটা হচ্ছে সেম, সমতা করে আমাদের দুই পাশ কি করতে হবে? মিলাতে হবে, সমতা করতে হবে, লেফট সাইড আর রাইট সাইড। আজকে তোমাদের আলোচনা ছিল এই পর্যন্তই, যে রাসায়নিক সমীকরণ এবং প্রতীক সংকেত ও যোজনী পাঠ 1 থেকে 4 পর্যন্ত। তার ভিতর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ছকটা। এই ছকটা তোমরা অবশ্যই ভালো করে গুরুত্ব দিয়ে বাসায় পড়বে। এবং এই যে সমতাকরণের যেটা সমতাটা তোমরা একটু বাসায় মনোযোগ দিয়ে পড়লেই বুঝতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।